শুভেচ্ছা। টাইম টেলিভিশনের সংবাদপত্র পর্যালোচনা ভিত্তিক অনুষ্ঠান প্রেস ভিউতে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি শাহাবুদ্দিন সাগর। আজকে স্টুডিওতে আমরা আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের সিনিয়র সাংবাদিক, যুক্তরাষ্ট্র সফররত সাংবাদিক জনাব সোহেল মাহমুদকে। জনাব মাহমুদ, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনি জানেন এবং দর্শকরাও জানেন যে আমরা নিউ ইয়র্কের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ এবং ঢাকার প্রধান কিছু দৈনিকের প্রধান খবরগুলি নিয়ে আমরা অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজকে তার ব্যতিক্রম হবে না। আমরা আলোচনা করব বিশেষ করে আপনি এই যে 2-3 দিন আগে যে তুষার ঝড় গেল, তুষার ঝড় নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। কেউ বলছে যে এটা উৎসব হিসেবে নিয়েছে, খুবই এনজয় করেছেন, কেউ 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 আবার দুর্ভোগের কথা বলছেন। আপনি নিশ্চয়ই সফররত আছেন, আপনি সফর করতেছেন, যে কীভাবে মূল্যায়ন করছেন সেটা নিয়ে কথা বলবো। আপনি কীভাবে উপভোগ করলেন বা কী দেখলেন সেটা নিয়ে কথা বলবো। বাংলাদেশের গণমাধ্যমগুলির যে বিশেষ করে যুগান্তর পত্রিকার যে প্রধান শিরোনাম দুর্নীতি বেড়েছে বাংলাদেশে, সাথে সাথে তারা বলছে যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতও এটার সাথে একমত হয়েছেন। সেটা নিয়ে আমরা আলোচনা করব। হিউম্যান রাইটস কর্তৃত্বে পরায়ণ হয়ে উঠছে শেখ হাসিনা সরকার, তাদের প্রতিবেদনে বলা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের এই প্রতিবেদন, সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। এরপর যেটি দেখা দিচ্ছে প্রথম আলোতে যেটা দেখা দিচ্ছে সেটা মেট্রো রেল নিয়ে তাদের একটা প্রতিবেদন আছে। সেই মেট্রো রেলের বিষয়টি আসতে পারে আমাদের আলোচনার মধ্যে। মোটা দাগে যদি আমরা এই 3টা বিষয় দিয়ে শুরু করি, পরে অন্যগুলিতে আমরা যাব। স্নোটা নিয়ে যদি একটু কথা বলেন, এরপরে মেট্রো রেল, তারপরে দুর্নীতি, তারপর প্রধান বিচারপতির বক্তব্য আছেই। নিউ ইয়র্কে আমার প্রথম অভিজ্ঞতা এই ধরনের বরফ এবং তুষার ঝড়ের। আমার কাছে মনে হয়েছে, আমি প্রথম দিন যেভাবে ছিল বিষয়টা, আমি এত ব্যাপক হবে এভাবে ভাবতে পারিনি। কিন্তু শনিবার এটা আসলে, শুক্রবার রাত থেকে শুরু, শনিবার এটা অনেক ব্যাপক হয়ে গিয়েছিল এবং এক সময় সত্যি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু পরের যে অবস্থা, আমি সন্ধ্যায় বেরিয়েছি, আমি অনেক তুষারের মধ্যে হেঁটে অনেক দূর গেছি, প্রায় 2-3 কিলোমিটার গেছি। কিন্তু আমার কাছে মনে হয়েছে এর পরে যতটুকু হয়েছে, এবং রাতে আরো ঝড় ছিল, কিন্তু মানুষ ক্ষয়ক্ষতি মোটেও না, একদম জানেরও ক্ষতি হয় নাই, মালেরও তেমন একটা ক্ষতি হয় নাই। নিউ ইয়র্কে আমি সর্বশেষ যতটুকু জানি 3 জনের মৃত্যুর খবর আছে আমার কাছে। সেটা হচ্ছে অতি উৎসাহী হয়ে তুষার সরাতে গিয়ে, শাবল দিয়ে তুষার সরাতে গিয়ে মারা গেছেন তারা, 3 জনের মৃত্যু। বাকি যারা বাসায় ছিলেন বা যারা যেখানে যে অবস্থায় ছিলেন, ক্ষয়ক্ষতি তেমন একটা না। শনিবার বন্ধ ছিল, সাপ্তাহিক ছুটি ছিল, এবং রোববারও বন্ধ ছিল। সেই হিসেবে হয়তো ক্ষতিটা আরো অনেক কম হয়েছে। আর যারা রাস্তায় বেরিয়েছে তারা তো অবশ্যই উৎসবের একটা আমেজ ছিল সবার মধ্যে, দেখার যে কেমন হয়। আর এটা একটা বিশেষ কারণও, এবারে তুষারপাতটা কিন্তু 2006 সালের পর রেকর্ড পরিমাণ, 26.8 ইঞ্চি যেটা হিসেব দিয়েছেন। আর 2006 সালে ছিল এটা 26.9। এই, আর আমিও এনজয় করেছি বলতে পারেন, আমিও খুব উপভোগ করেছি এখানকার তুষারপাত। এটা বলে এখানে যেটা হচ্ছে যে অন্যান্য সময় তুষার হয়েছে, এর চেয়ে তো বেশি হয়েছে, কিন্তু এবারে যেটা বলছে যে টানা এভাবে পড়াটা এটা রেকর্ড হয়েছে। মানে অন্যান্য সময় পরে যে 2 ঘন্টা পরে থেমে পড়ে, 3 ঘন্টা পরে পরে একদিন, কিন্তু এই টানা এগুলো যুক্তরাষ্ট্রের জন্য রেকর্ড হয়েছে। যাই হোক, আমরা যাচ্ছি দুর্নীতি বেড়েছে বাংলাদেশে। দুর্নীতি নিয়ে আমি গতবারও আলাপ করেছি। দুর্নীতি বেড়েছে বাংলাদেশে, এটা আসলে নতুন কোনো খবর না। আর দুর্নীতিতে বাংলাদেশ যদি আরো উপরে আসে, সেটাও আমাদের আশ্চর্য হবার কিছুই থাকবে না। দুর্নীতি বেড়েছে, যারা দুর্নীতি নিয়ে কাজ করেন তাদের বিরুদ্ধে কিন্তু সরকার খুব ক্ষিপ্ত। আমি সেই অর্থে যাব না। তারা তো বলছে, সরকার ক্ষিপ্ত হবার পরেও কিন্তু তারা দুর্নীতির রিপোর্টটা দিয়েছে। আর তারা তো নিজেদের মন গড়া রিপোর্ট দেয়নি, তারা কিছু ইন্ডেক্স সিলেক্ট করেছে। তারা বিশ্বব্যাংকের একটা প্রতিবেদন সিলেক্ট করেছে, একটা তথ্য নিয়েছে, মার্কিন সরকারের একটা গোপনীয় প্রতিবেদন থেকে তথ্য নিয়েছে। তারা বিভিন্ন আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যম থেকে উপাত্তগুলো নিয়ে এটা করেছে। এটা একটা ইন্টারন্যাশনাল একটা, এখানে অনেক গলত থাকতে পারে, এখানে অনেক সিস্টেমের মধ্যে অনেক ত্রুটি থাকতে পারে, কিন্তু তারা যে সিস্টেমে গ্রস যে তথ্যটা দিয়েছে, তাতে কিন্তু আসলেই দুর্নীতির কথা একদম আপনি বলতে পারেন যে বাংলাদেশের আসলেই উন্নতি হয়নি, বরং বেড়েছে। গতবার ছিল বাংলাদেশ 14, এবার আরো এক ধাপ উপরে উঠে এটা 13 হয়েছে। এবং বাংলাদেশের সাথে সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে বাংলাদেশ পাকিস্তান অনেক কিছু থেকে দিয়ে বাংলাদেশের অনেক পিছিয়ে আছে। এবং
মুদ্রা মানেও বাংলাদেশ থেকে অনেক পিছিয়ে আছে, কিন্তু দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের চেয়ে অনেক অনেক ভালো অবস্থানে, এটা ভুলে গেলে চলবে না। এবং আমার কাছে যেটা মনে হয়েছে, টিআইবি কিছু পরামর্শও দিয়েছে, এবং কেন দুর্নীতিটা বেড়েছে বা কেন দুর্নীতি সোসাইটিতে আছে, আমাদের সমাজে আছে, সেই বিষয়গুলো তারা বলে দিয়েছে। যেটা সবচেয়ে বড় ব্যাপার আওয়ামী লীগ সরকারের অথবা আমাদের সরকারগুলো, আমাদের দেশের কালচারে, সেটা হচ্ছে স্বীকার করা, আত্মশুদ্ধির চেষ্টা করা, উদাহরণ শাস্তি দেয়া। উদাহরণ শাস্তি এই জন্য বলছি যে আপনি যে কাউকে যদি শাস্তি দেন, পরবর্তী লোকটা যদি নিশ্চিত হতে পারে যে হ্যাঁ আমার এই শাস্তিটা হবে, তাহলে কিন্তু হয়ে যায়। আমরা যেগুলো হচ্ছে এগুলো সাধারণ ব্যবস্থা, একটা মামলা হচ্ছে, এগুলো ব্রিটিশ আমল থেকে, এগুলো একদম মান্ধাত্তার আমল থেকে হচ্ছে, যে একটা মামলা হচ্ছে, পুলিশ যাচ্ছে, তারপর এক সময় এটা হারিয়ে যাচ্ছে। আপনার বাংলাদেশে যে দুর্নীতির বিরুদ্ধে মামলা হচ্ছে না তা কিন্তু না, প্রচুর মামলা হচ্ছে, কিন্তু রেজাল্টটা কি? আমরা সাংবাদিকরাও, মিডিয়াও আমরা দেখেছি যে একজন দুর্নীতি করলো কি করলো না, তার যখনই মামলা হলো তার 14 পুরুষের সমস্ত কিছু এনে আমরা উপস্থাপন করি, কিন্তু এর পরবর্তীতে এটা ফলো আপ করা এবং এর পরবর্তীতে যখন উনি ছাড়া পেল আরো কিছু করতে পারা, একটা লেগে থাকার মতো আসলে আমাদের সেই মানসিকতাও নেই। তো বাংলাদেশ কি দুর্নীতির ক্ষেত্রে ভুল রেখে যাচ্ছে? অবশ্যই আমার কাছে তো মনে হয় বাংলাদেশের, আপনি যতই বলেন, একটা বড় ধরনের বিপর্যয় ছাড়া বাংলাদেশের দুর্নীতি বন্ধ হবে না। কিন্তু এই সরকার যখন ক্ষমতায় আসে বা এর আগেও তারা বলছে যে বারবার একটা ধোয়া তুলেছিল বা ইস্তেহারও বলেছিল যে দুর্নীতি কমাবে, সব সরকারের এজেন্ডা ছিল। হ্যাঁ, বাংলাদেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, এটা সব সরকারের এজেন্ডা ছিল। আপনি দেখুন এখন বিএনপি টিআইবি রিপোর্ট নিয়ে লাফালাফি করবে, কিন্তু আওয়ামী লীগ হয়তো এটা ভালোভাবে নিতে পারবে না। অর্থমন্ত্রী যদিও স্বীকার করেছেন যে জিনিসটা আমরা দুর্নীতির বিষয়টা টাচ করতে পারিনি। আমার কাছে এই যে সরল স্বীকারোক্তি, এই অর্থমন্ত্রীর কথা দিয়ে কিন্তু সরকারের পুরো চিত্রটা এসে যায়। আসলেই সত্যিকার অর্থে সরকার দুর্নীতি নিয়ে কিছুই করতে পারেনি, বরং দুর্নীতি দমন কমিশন বলে যে কমিশনটা আছে সেটা একদম তার নখ দাঁত সব ছেটে দিয়ে সরকার এটাকে একদম একটা কাগজে বাঘের মতো বানিয়ে ফেলেছে, যার কারণে আপনি যতই বলেন কোনো গুড সাইন নাই দুর্নীতি বন্ধ হবার। আর সবচেয়ে বড় ব্যাপার হলো সরকার দুর্নীতির জন্য কালকেই সবকিছু করতে পারে। আমি বলবো বাংলাদেশের বেশিরভাগ লোক মননে মেধায় দুর্নীতি পরায়ণ। আপনি একটা বিল যখন জমা দিতে যাবেন, আপনি যখন দেখবেন একটু লম্বা লাইন, আপনি যদি সেখানে 50 টাকা দিয়ে কাউরে যদি বিলটা জমা দিতে পারেন, ইউ উইল বি দ্য ফার্স্ট পারসন দেয়ার, আমিও সেই প্রথম ব্যক্তিটা হব। এটা হচ্ছে আমাদের মাথায় ঢুকে আছে। তাহলে আপনি কিভাবে সরকারের, শুধুমাত্র সরকার ইনিশিয়েটিভ নিলে যেটা করতে হবে এখন বাংলাদেশের দুর্নীতির জন্য, পাঠ্য বই থেকে শুরু করে প্রতিদিন ঘুম থেকে ওঠার পর দুর্নীতির বিষয়ে একটা বাণী দিয়ে, এবং আপনি যেখানে যান শুধু দুর্নীতি বিরোধী একটা বাণী দিতে হবে, আপনাকে একটা লেসন দিতে হবে, মোটিভেশন করতে হবে, ওরিয়েন্টেশন থাকতে হবে। আদারওয়াইজ বাংলাদেশে ইম্পসিবল। কেন, আমরা তো আপনার নিশ্চয়ই মনে আছে, আমরা যখন স্কুলে কলেজে যেতাম, যখন জাতীয় সঙ্গীত গাইতো, এর আগে কিন্তু আমরা একটা শপথ বাক্য পাঠ করতাম। এই শপথ বাক্যে কি দুর্নীতির বিষয়টা এখন প্রবেশ করানো যায় না? অবশ্যই করানো যায়। আমরা অনেক কিছু করেছি, আমরা আসলে অনেক কিছু শুধু করার জন্য করি বলে আমাদের সমস্যাটা। আমি বুকে হাত দিয়ে বলি যে দেশকে ভালোবাসবো, অনেক কিছু বলি, আমরা অনেক জায়গায় বলি, শপথ নেই। বিচারপতি শপথ নিয়েছেন যে ভালো কাজ করবেন, অনেক বিচারপতি দুর্নীতি করছেন। ধর্মগ্রন্থ হাতে নিয়ে শপথ করা লোক দুর্নীতি করছেন। বিষয়গুলো হচ্ছে কোনো এক্সাম্পল নাই। আর আপনি যেটা বলছেন যে বিষয়টা, যে আমরা সেগুলো ইনক্লুড করতে পারি কিনা, হ্যাঁ, একটা ম্যাসিভ কিছু দরকার। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের সবাই আমরা পরামর্শ দিতে পারি, সবাই আমরা খুব যুক্তি দিয়ে আমি যেটা বিশ্বাস করি সেটা প্রকাশ করতে পারি, কিন্তু নিজে আমল করি না খুব কম, এবং পাশাপাশি আরেকজনকে পজিটিভের ইতিবাচক দিকে ঘোরানোর জন্য কোনোভাবে আমরা চেষ্টা করি না। আমাদের প্রত্যেকের কাজ হচ্ছে একটা বিরোধিতা করা। এই বিরোধিতার রাজনীতিটা যতদিন শেষ না হবে ততদিন আমি কোনো বিষয়ে কোনো ভালো কিছু দেখি না। শেষ কথাটা আসলো, ঢাকাবাসীকে 2020 সালের মেট্রো রেলে চূড়ান্ত করতে চায় সরকার, এটা শেষ দেখতে চায় 2020 সালের মধ্যে মেট্রো।
সরকারের পক্ষে সম্ভব, এটা যেই কোনো সরকারের পক্ষে সম্ভব যদি চেষ্টা করা হয়। যেমন পদ্মা সেতুর কথা ভাবেন, বিশ্ব ব্যাংক চলে গেছে, বিশ্ব ব্যাংকের পাশাপাশি যখন বিশ্ব ব্যাংক চলে গেছে, পাশাপাশি অনেকেই চলে গেছে। এবং পদ্মা সেতু নিয়ে আসলে অন্তরালে অনেক কিছু হয়েছিল বাংলাদেশের বিরুদ্ধে, এটা অস্বীকার করার জো নাই। আমাদের অনেকেই পদ্মা সেতু যাতে সরকার করতে না পারে সেই চেষ্টার দিকেও গিয়েছিলেন। এখন বিষয়গুলো হচ্ছে সরকারের শুধু অভিযোগও আছে, বিরোধী পক্ষেরও অভিযোগ আছে, এগুলোর বাইরে বাস্তবতাটা হচ্ছে পদ্মা সেতু হচ্ছে। একইভাবে সরকার যেহেতু বলেছে 2020 সালে, হয়তো 6 মাস দেরি হতে পারে, 1 বছর দেরি হতে পারে। ঝামেলাটা হচ্ছে ঢাকা শহরের, আপনি নিজেও জানেন, ঢাকা শহরের কোনো ইউটিলিটি পাইপ বা ইউটিলিটি যেসব ব্যবস্থাগুলো আছে এগুলো কোনোটাই সমন্বিত না। স্বাভাবিক কারণে টিএনটির একদিকে লাইন, গ্যাসের আরেকদিকে লাইন, ইলেকট্রিসিটির আরেকদিকে লাইন, এভাবে একটা খোঁড়ার পর কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে না। সরকারের এই রেল নিয়ে 200 কোটি টাকার বাজেট শুধুমাত্র লাইন চিহ্নিত করার জন্য, আপনি ভাবতে পারেন? এবং যারা কাজ করছেন তারা বলছেন ইট ইজ ভেরি মাচ পুয়ার অ্যালোকেশন। তার মানে 400 কোটি টাকা হবে, 500 কোটি টাকা হবে। এখন একটা প্রজেক্টে শুধুমাত্র আমার লাইন কোথায় গেছে এটা 500 কোটি টাকা লাগছে সার্চ করার জন্য। এত কিছুর পরেও আমি আশাবাদী যে রেলটা হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে কোনো কিছু হওয়ার পিছনে সবাই সুবিধা পায় না। যেমন যেই কোনো কিছু, এখন বিতর্ক উঠেছে ঢাকা ইউনিভার্সিটির ভিতর দিয়ে যাবে কেন, অমুক জায়গায় দিয়ে হবে কেন, তারপর এই জায়গায় দিয়ে হলো না কেন, এই ধরনের অনেক কিছু আছে। একটা যেই কোনো কাজের সবাই সুবিধা নিতে পারে না। 2-1 লোক, 5 লোক, 10 লোক অসুবিধার মধ্যে পড়বে, বা সবার পছন্দও হবে না জিনিসটা। এখন রেল লাইনটা যেভাবে হোক সবার পছন্দ হবে না। সবচেয়ে এগুলো তো কথার কথা বা আমাদের বিরোধিতার কথা, সবচেয়ে বেশি বিপর্যয় আসবে যখন কাজটা শুরু হবে। তখন রাস্তা হয়ে যাবে সংকীর্ণ। আপনার ঢাকার ব্যস্ততম রাস্তা দিয়ে এই কাজগুলো হবে। মতিঝিল থেকে আপনি ভাবেন প্রেস ক্লাব হয়ে, দোয়েল চত্বর হয়ে, শাহবাগ হয়ে এটা যাচ্ছে এদিকে, মানে ঢাকার সমস্ত ব্যস্ত রাস্তা। হ্যাঁ, তাহলে হবে কি যে এই রাস্তাগুলো যখন কাটা ছেঁড়া, আপনি জানেন কিনা জানি না, মগবাজার ফ্লাইওভারের জন্য মানুষের দুর্ভোগের কথা, ধুলা বালি সবকিছু মিলে একই এর চেয়ে বড় সিচুয়েশন হবে। কারণ 20 কিলোমিটার, এটা 15 কিলোমিটার লম্বা ব্যস্ত রাস্তার উপর দিয়ে। সো এই 15 কিলোমিটারের মানুষজনের ট্রাভেলটা সবচেয়ে বেশি হবে। সো আমি মনে করি উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়, আমার মনে হয় না পারবে। কারণ এগুলো নিয়ে অনেক ভাবা হয়েছে এর আগে, মগবাজার ফ্লাইওভার নিয়েও ভাবা হয়েছে, হানি ফ্লাইওভার নিয়ে, কোনোটাই উন্নত আর কত উন্নত। আর বাংলাদেশের সেই ধরনের এত বেশি আপনি কন্ট্রোল করবেন কিভাবে ডাস্ট? জনাব সোহেল মাহমুদ, আমরা একটা বিরতির সময় হয়েছে, একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে আপনার সাথে আবার আলোচনায় যোগ দেব। দর্শক দেখছেন প্রেস ভিউ, নিচ্ছে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরছে শীঘ্রই, সঙ্গেই থাকুন। সঠিক এবং নির্ভুল ট্যাক্স ফাইলিং এর জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কর্ণফুলী ট্যাক্স সার্ভিস ইনক। আমরা ইনকাম ট্যাক্স, সেলস ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, পার্টনারশিপ ট্যাক্স, পেরোল, ITIN নাম্বার সহ নিউ বিজনেস, কর্পোরেশন, পার্টনারশিপ, LLC এবং নন প্রফিট অর্গানাইজেশন সেট আপ করে থাকি। সেই সাথে আমরা ইমিগ্রেশন ফর্ম ফিল আপে সাহায্য এবং নোটারি করে থাকি। We are IRS enrollation and certifying acceptance agent, and we are also licensed by the IRS, and our enroll agents are America's tax experts. যোগাযোগের ঠিকানা 3720 74th Street, 2nd floor, Jackson Heights, NY 11372. Phone 718-205-6040, 718-205-6011. ইমেল করুন karnafulitax@yahoo.com। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.karnafulitax.com। পার্কচেস্টার ফ্যামিলি ফার্মেসিতে আসুন। আমরা মেডিকেড, মেডিকেয়ার, পার্টি ডি, থার্ড পার্টি ইন্স্যুরেন্স সহ অধিকাংশ ইউনিয়ন প্লাস ও ওয়ার্কার কম্পেনসেশন গ্রহণ করে থাকি। প্রতিদিন সর্বোচ্চ কম মূল্যের নিশ্চয়তা, সিনিয়র সিটিজেনদের জন্য 10% মূল্য কম। পার্কচেস্টার ফ্যামিলি ফার্মেসি, 1445 ইউনিয়ন কোর্ট রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10462, ফোন 347-851-2688। পার্কচেস্টার ফ্যামিলি ফার্মেসি, আপনার ফার্মেসি।
দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন প্রেস ভিউ। আজকের অতিথি সিনিয়র সাংবাদিক সোহেল মাহমুদ। জি জনাব মাহমুদ, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির আগে পদ্মা সেতুর প্রসঙ্গে এসেছিল, বিশ্বব্যাংকের কথা উঠছিল, এবার একটা ব্যাংক চায় পুলিশ এবং একই সঙ্গে মেডিকেল কলেজ চায়। প্রধানমন্ত্রীর কাছে তারা এই দাবি জানিয়েছেন। তারা চাইতেই পারে। বাংলাদেশে তো এখন সবাই সবকিছু চাই, বিভাগ চাই, একটা ছোট্ট উপজেলা বিভাগ হবার জন্য বলতে পারে। বাংলাদেশে আসলে চাওয়ার মাত্রাটা, চাইতে চাইতে সবাই সবকিছু পাচ্ছে। যারা ধরেন প্রতি সপ্তাহে 500 টাকা রোজগারের, যাদের দক্ষতা নাই, সে 5 লাখ টাকা একদিনে পেয়ে যাচ্ছে ধান্দা করে বা যে কোনো ভাবে। তো বাংলাদেশে সবকিছু আসলে খুব তাড়াতাড়ি পাওয়া যায়। সেই কারণে পুলিশ যদি এভাবে চায়, সমস্যা কি? আর্মির ব্যাংক আছে, আর্মির মেডিকেল কলেজ আছে, পুলিশের সমস্যাটা কোথায়? ঝামেলা এক জায়গায়। আর্মি সরাসরি মানুষের সাথে নাই, পুলিশ আছে। আর্মি প্রভাব বিস্তার করার জন্য চেষ্টা করে না দৈনন্দিন জীবনে, কিন্তু পুলিশ করে। কারণ প্রভাব যেভাবে বলুক বাংলাদেশ, প্রভাব পুলিশের থাকবে না মানুষের উপর, এটা অস্বীকার করার জন্য নাই। এখন বিষয়টা হচ্ছে পুলিশ ব্যাংক চাই কেন? পুলিশ যদি ব্যাংক চাই নিজেদের অর্থ লেনদেনের জন্য বা নিজেদের সবকিছু ইয়ে করার জন্য, সেটা বাংলাদেশে সরকারের প্রচুর ব্যাংক আছে, সেগুলোর সাথে কাজ করতে পারে। বাংলাদেশের স্পেশালাইজড বিশেষায়িত ব্যাংক আছে, সেগুলোর সাথে কাজ করতে পারে। সমস্যাটা হচ্ছে পুলিশও ব্যবসা করতে চায়। এর আগে জনশক্তি রপ্তানি বিষয়ে বাংলাদেশের জনশক্তি যিনি মন্ত্রী ছিলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রী, খুব প্রভাবশালী একজন রাজনীতিক, উনি, হ্যাঁ এখন স্থানীয় সরকার মন্ত্রী, উনি খুব প্রভাবশালী ব্যক্তি। উনি সিদ্ধান্ত দিলেন সরকার বিজনেস করবে, সরকার জনশক্তি রপ্তানি করবে। তাতে করে বাংলাদেশের যে সবচেয়ে বড় সম্ভাবনাময় বলেন বা এখনো বিদ্যমান যে সবচেয়ে বড় বৈদেশিক মুদ্রার প্রবাসী আয়ের খাত, সেটা অলমোস্ট শেষ। আপনি বলতে পারেন অলমোস্ট শেষ। এবং এটা থেকে আগের অবস্থায় উনি যখন ক্ষমতা নিয়েছেন, তার আগে 8 লাখ লোক যেতেন বিদেশে, 8 লাখ লোকের মতো প্রতি বছর গেছেন। আর ওনার সময় এসে এটা 4 লাখ 5 লাখ হয়ে গেছে। বুঝতেই পারছেন এখন যাচ্ছে লোক, কিন্তু সেগুলো অন্যভাবে। হোয়াটএভার, আমি যেটা বলতে চাইছি যে পূর্ব অবস্থায় ফিরে যাওয়ার জন্য অনেক সংগ্রাম করতে হবে বা অনেক কিছু। তার মধ্যে যে ম্যাল প্র্যাকটিস গুলো হয়ে গেছে, এগুলো অনেক প্রভাবদায়ী। একই অবস্থা পুলিশেরও, যে ব্যাংক চাওয়া বা এই ধরনের ব্যবসা করার প্রবণতা, আমার কাছে মনে হয়েছে প্রধানমন্ত্রী নিজে স্বীকার করেছেন 400 কোটি টাকা। আমি ওনার ব্যাংকের কথা বলছি না, প্রবাসী কল্যাণ ব্যাংক ওয়াজ গুড। সেটা যে আমি জানি না ওইভাবে উপকৃত হচ্ছে কিনা সাধারণ মানুষ, বাট কনসেপ্ট ওয়াজ গুড। আমি পুলিশের কি কারণে কনসেপ্ট এবং প্রধানমন্ত্রী কি কারণে বললেন, এগুলো প্রধানমন্ত্রী ভালো জানেন এবং অর্থমন্ত্রী নিজে বলেছেন যে দরখাস্ত দেওয়ার জন্য, বা 400 কোটি টাকা জোগাড় হলে প্রধানমন্ত্রী নিজেই বলেছেন 400 কোটি টাকা জোগাড় হলে তার আপত্তি নেই, উনি আপত্তি করবেন না। একইভাবে মেডিকেল কলেজ, তাও বাংলাদেশে পুলিশের একটা মেডিকেল কলেজ দরকার আছে কিনা? পুলিশের তো এমনিতে হসপিটাল আছে, অনেক বড় হসপিটাল আছে। পুলিশ যদি স্পেশালাইজ, দ্যাট ইজ, আমার কাছে মনে হচ্ছে ওইটা একটা ভালো জিনিস হতে পারে। পুলিশের নিজস্ব কি বলে সম্পর্কিত লোকজন বা যে কোনো ভাবে হোক, সেটা একটা ভালো জিনিস হতে পারে, একটা শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু ব্যাংকের বিষয়টা আমার কাছে খুব, চাওয়াটার মধ্যে একটু সিমিলার আছে। সেনাবাহিনীর সিএমএস হসপিটাল আছে, তার পুলিশের একটা দরকার হবে। সেনাবাহিনীর একটা ট্রাস্ট ব্যাংক আছে, পুলিশের একটা দরকার হবে। হ্যাঁ, হয়তো সেভাবে কম্পিটিশনটা সেভাবে, অথবা পুলিশ একটু ভাবছে যে আমরা একটু হই, কি বলে, ডিস্টিংক্ট হই, বিশেষায়িত কিছু করতে চাই। হিউম্যান রাইটস ওয়াচ তার প্রতিবেদনে বলেছে কর্তৃত্ব পরায়ণের পথে হাঁটছে সরকার, বা তারা কর্তৃত্ব পরায়ণ করছে। কেমন মনে হয় আপনার? কর্তৃত্বপরায়ণ, হিউম্যান রাইটস না বললেও সরকার তো, সব সরকারই কর্তৃত্বপরায়ণ আসলে। আর আমাদের কেন জানি না বাইরের সার্টিফিকেট গুলো নিতে হয় এত বেশি, যে হিউম্যান রাইটস ওয়াচ বলবে, তারপর আরো যারা সংস্থা আছে। সরকার তো কর্তৃত্বপরায়ণ, আর বাংলাদেশের প্রেক্ষিতে অনেক কিছুতে আসলেই কর্তৃত্বপরায়ণ হতে হয়। কিন্তু আমি এই মুহূর্তে বলবো যে বাংলাদেশে একটা শক্তিশালী, ভালো এবং অর্গানাইজড বিরোধী দল না থাকার কারণে সংসদে সরকারের আসলেই কর্তৃত্বপরায়ণ হয়ে ওঠে, এভাবে আসলে হয়ে ওঠে। কারণ আপনি দেখছেন আপনার সামনে কোনো প্রতিপক্ষ নাই,
আপনি দেখছেন আপনার সামনে কোনো কথা বলার নাই, তাহলে আপনি তো অটোমেটিক্যালি যা বলেন সেটা হয়ে যায়। এখন সরকার কর্তৃত্বপরায়ণ হয়ে উঠছে আসলে সেই অর্থে বিরোধী দল না থাকার কারণে চুপ বা থামুন এই ধরনের বলার তো কেউ নাই। আর যারা আছে এখন বিরোধী দলের নামে, এটা তো আমি বলবো স্ট্যাম্প। জাতীয় পার্টি বিরোধী দলের নামে আছে, তারা তো স্ট্যাম্প রীতিমতো। জি, এখন হলো কর্তৃত্বপরায়ণের কথা গেল, গয়েশ্বরচন্দ্র রায় আবার বললেন যে 30 লাখ শহীদের তালিকা করতে হবে। বেগম খালেদা জিয়া বলার পর তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে, সমন পর্যন্ত তার ঘরে টানিয়ে দিয়ে এসেছে পুলিশ। এবার গয়েশ্বরের হবে কি? আমার কাছে মনে হয় যে তাদের কোনো উদ্দেশ্য আছে এসব বিষয় নিয়ে বিতর্কে। আমি সবসময় একটা নিয়ম মানি, সেটা হচ্ছে যে একটা বিতর্কে কার লাভ। আওয়ামী লীগের কি লাভ আছে এই বিতর্ক করে? যে 30 লাখ লোক শহীদ হয়েছে, আওয়ামী লীগ কি 30 লাখের টাকা পায়? বিএনপি 3 লাখ বললে কি 3 লাখের টাকা পাবে? প্রথম বিষয় হচ্ছে আসলে কারোর কোনো এ বিষয়ে লাভ নাই। আর 30 লাখ না 3 লাখ এটা এভাবে মাঠে কথা না বলে, তারা তো কোনো ডকুমেন্ট থাকলে, তারা যদি তাদের দাবির পক্ষে কোনো ডকুমেন্ট থাকে তারা দিতে পারে। আর এটা এমন একটা ইস্যু হলো কেন যে এখন প্রমাণ করতে হবে 30 লাখ না 3 লাখ মারা গেছে? না, বলা হচ্ছে যে যদি 30 লাখ শহীদ হয়ে থাকে তাদের পরিবার তো সহযোগিতা পাইতে পারে সরকারের কাছ থেকে, তালিকা করে সহযোগিতা দেওয়া পাচ্ছে হবে। তো 30 লাখ নিশ্চয়ই 30 লাখ লোক হয়তো পাচ্ছে না, অনেক আছে পুরো ফ্যামিলি নাই, অনেক লোক আছে পুরো ফ্যামিলি নাই। আপনি হয়তো শুনলে আপনার কাছে কেমন লাগে জানি না, যে আমাদের শরণার্থী শিবিরে 12 লাখ লোক বাচ্চা মারা গেছে। এটা বিদেশি একটা সংস্থার হিসেব। 12 লাখ যদি সেখানে মারা যায়, তারা তো যুদ্ধ কারণে মারা গেছে। সো যুদ্ধের তারা বলি বলতে পারেন না আপনি? 30 লাখ হবে না 34 লাখ হবে না 50 লাখ হবে, আমার কাছে মনে হয় যে এগুলো পুরো বিতর্ক উদ্দেশ্যমূলক। আর গয়েশ্বর বাবু বিভিন্ন সময় উনি মাঠের চেয়েও মুখে একটু বেশি, উনি সাংগঠনিকের চেয়েও মুখে একটু বেশি ইদানিং খুব বেশি কথা বলছেন। এর আগে উনি কথা বলেছেন বুদ্ধিজীবীদের নিয়ে, বুদ্ধিজীবীর তাদের সে সময়ের অবস্থা নিয়ে। তো আমি বুঝি না যে ওনারা কেন এইসব বিতর্ক হঠাৎ করে তোলেন। এগুলো হতে পারে এমন যে রাজনীতিকে চাঙ্গা রাখার জন্য, দলীয় কর্মীদের মাঠ গরম করার জন্য, এছাড়া আমার কাছে অন্য কোনো কারণ। স্বাধীনতার বিষয় নিয়ে আমি শুধু একটা কথা বলতে পারি আপনাকে, স্বাধীনতা নিয়ে যা আপনি জানেন, আমি যা জানি, বিভিন্নভাবে বিভিন্ন সরকারের মাধ্যমে বা যেভাবে হোক, সেখানে অন্য কেউ কিছু আরোপ করতে গেলে সেই জন্য তার পানিশমেন্ট হওয়া উচিত। এই ধরনের একটা আইন করা দরকার। আমরা হয়তো মিনিট 2-1 সময় পাবো, একটা প্রত্যাশার বিষয় দিয়ে শেষ করতে চাই। 2021 সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ, নাসরুল হামিদ বিপু বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেছেন, সম্ভব কিনা? সরকার তো অনেক কিছু ক্ষমতায় আসার পরেও বলেছে যে আমরা এই করবো। এই সরকার না, বিএনপি সরকারের সময় আমরা শুনেছি যে এই করব সেই করব, এগুলো বলে। এগুলো একটা আসলে কি বিদ্যুতের উন্নয়ন হয়েছে? আপনার দেখা কেমন? অনেক উন্নয়ন হয়েছে দেশে, বিদ্যুৎ সেক্টরে প্রচুর উন্নয়ন হয়েছে। এখন আমি হয়তো আপনাকে তথ্য স্ট্যাটিস্টিক দিতে পারবো না, আমি যদি আগে থেকে জানতাম তাহলে হয়তো আমি এভাবে তথ্যগুলো নিতে পারতাম। অনেক উন্নতি হয়েছে, কিন্তু পাশাপাশি যেই প্রক্রিয়ায় মানুষ বিদ্যুৎ পাচ্ছে তাতে সরকারের ভর্তুকি এবং ব্যক্তি বিশেষের লুটপাট, সেটা আরো বিশাল একটা দুর্নীতির বিষয়। এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে, কুইক রেন্টাল নিয়ে বিতর্ক আছে। কিন্তু একটা বিষয় এখানে মানতেই হবে, যেই রেন্টাল হোক, সেটা কুইক রেন্টাল হোক বা বার্জ মাউন্টেড হোক, যেভাবেই হোক, সরকার বিদ্যুতের 2008 সালে 2007 সালে ইভেন 2006-05 বিদ্যুতের যে পরিস্থিতি ছিল সেটা থেকে অনেক ভালো অবস্থানে এসছে। আমাদের মতো নেপালও তো একটা, আমাদের অর্থনীতির চেয়ে তাদের অর্থনীতি খারাপ, কিন্তু নেপালে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, 14 ঘন্টা বিদ্যুৎ থাকে না, রেশনিং করে বিদ্যুৎ দেওয়া হয়। পুরো নেপালের বিদ্যুৎ দিয়ে এশিয়া চলতে পারবে যদি। হ্যাঁ, কিন্তু তাদের সেখানে সেই ইনফ্রাস্ট্রাকচার নাই, সেভাবে ভারতের কারণে হোক বা চীনের কারণে হোক, সেখানে সেভাবে অবকাঠামো গড়ে ওঠে না। আর যদি গড়ে উঠতে পারতো তাহলে নেপাল হতে পারতো বিশাল, আপনি যেটা বললেন সেভাবে বিশাল একটা আধার, সার্কেল গ্রিডে যোগ হতে পারতো। এক্স্যাক্টলি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে তাদের। এক্স্যাক্টলি, বাট নেপালের এখন আমি সর্বশেষ গত জুনে যেটা দেখে এসেছি, জুনের ভূমিকম্পের আগে যেটা দেখে এসেছি,
তাদের 12 ঘন্টা, কোথাও কোথাও 14 ঘন্টা রেশনিং হয়, আর একটা শব্দ নাই কারোর, কোনো মাতম নাই, কোনো বিকার নাই, একটা কারোর দেখিনি আমি, কাঠমান্ডুতেও দেখিনি, বাইরেও দেখিনি। একটা কারণ ভবনের তারা লিফট নেই। ইউজ টু, তারা বিকল্প ব্যবস্থা, নেপালে প্রচুর সোলারের ব্যবস্থা আছে। এখন আমাদের ঝামেলা একটাই, আমরা সরকার দিতে হবে, সরকার আমাকে এটা দিতে হবে, সরকার আমাকে এইভাবে করতে হবে, আমরা এক ধরনের মানসিকভাবে আমরা সরকারের উপর একটা দায় চাপাতে চাই, যেটা গ্যাস নিয়ে, বিদ্যুৎ নিয়ে, পানি নিয়ে। সো আমরা নিজেরা অপচয়ও করি, বেশি, প্রচুর অপচয় করি। আপনি গ্যাসের অপচয়, পানির অপচয় দেখেন। জনাব সোহেল মাহমুদ, আপনার কথা দিয়ে শেষ করতে চাই, আমরা অপচয় রোধ করব, বাংলাদেশের মানুষ সেই প্রত্যাশাটা আমরা রাখতে পারি। আপনি স্টুডিওতে সে সময় দিয়েছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনারাও দেখছিলেন টাইম টেলিভিশনের সংবাদপত্র পর্যালোচনা ভিত্তিক অনুষ্ঠান প্রেস ভিউ। আপনাদেরকেও ধন্যবাদ। আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো অতিথি নিয়ে। সেই পর্যন্ত টাইম টেলিভিশনের সঙ্গেই থাকুন।